তাহলে এই রাষ্ট্রের আজকে কোনো ক্রাইসিস হলে, কোনো বিপদ হইলে, সেটা ভাঙচুর বলেন, পলিটিক্যাল ক্রাইসিস বলেন, ইকোনমিক্যাল ক্রাইসিস বলেন, ভূমিকম্প বলেন, আগুন লাগা বলেন, একটা ভয়ঙ্কর ক্রাইসিস হলে কার কাছে আমরা হাত পাতবো? কে আমার পাশে এসে দাঁড়াবে? এই আর্মি আর আমাদের পাশে দাঁড়াবে? দাঁড়ায় কি পাইলো? দাঁড়ায় কি পাইলো? যে ভয়ঙ্কর এলিগেশন, এটা তো ভয়ঙ্কর এলিগেশন। এখন আন্ডার টেবিল অনেক কিছু হয়, ম্যানেজমেন্ট দেশটাকে সুস্থ রাখার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, দেশের পলিটিক্যাল কালচার ক্রিয়েট করার জন্য অনেক কিছুই তো হয়। কচুক্ষেতকে টেনে নিয়ে আসার বিষয়টা, ক্যান্টনমেন্টকে, এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে কফিনের শেষ পেরেকটা ওনারা মেরে দিয়েছেন। যে ধরেন আওয়ামী লীগ 40%, বিএনপি 40%, এটা একটু কমন। তো আমি ধরে নিলাম যে 16 বছরের শাসন ব্যবস্থা দুর্বলতার কারণে বা সব মিলেই তাদের হয়তো ভোট আরও 10% কমেছে, আমি ধরে নিলাম। মিনিমাম একদম 30% ভোট, ফিক্স ভোট আওয়ামী লীগের এখনও বাংলার। এই ভোটাররা কেউ কিন্তু সুইজারল্যান্ড, জার্মান, আমেরিকা, ইন্ডিয়া, দিল্লি কোথাও যায় নাই। 30% ভোট বাংলাদেশেই আছে। এই ভোটগুলি কিন্তু সাধারণ মানুষ, এরা ভোটার। তো এই 30% ভোটার হিউজ, কিন্তু এই ভোটারদেরকে আপনি ইগনোর করবেন কিভাবে, কেমন করে ইগনোর? তাদের তো অধিকার আছে, রাজনীতি করার অধিকার। এবং এই 30% ভোটারের মধ্যে সবাই কিন্তু ক্রাইম করে নাই, চাঁদাবাজি করে নাই, লুটপাট করে নাই, গুটি কয়েক মানুষ করেছে। ম্যাক্সিমাম তো একটা আদর্শিক রাজনীতির মধ্যে ছিল। তো সেই আদর্শিক মানুষগুলি, নিরপরাধ মানুষগুলিকে, সচেতন মানুষগুলিকে আপনি কি কবর দিয়ে দিবেন রাতারাতি? সম্ভব না তো। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে গত মধ্যরাত থেকে রাজনীতির মাঠ ভয়ানক উত্তপ্ত হয়ে উঠেছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যে ছাত্রদের নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি, তারা আজকে প্রেস ব্রিফিংও করেছে কিছুক্ষণ আগে। আওয়ামী লীগের নিষিদ্ধ করা এবং না করা নিয়ে মূলত এই রাজনীতির মাঠ উত্তপ্ত। এবং গতকালই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে না সেই ঘোষণাও তিনি দিয়েছেন, যার ফলে ছাত্ররাও তার উপরেও ক্ষুব্ধতা প্রকাশ করেছে হাসনাতের স্ট্যাটাসে। আবার অন্যান্য যে পলিটিক্যাল পার্টি, সেই পার্টির থেকেও বক্তব্য আসছে। এবং আজকে সর্বোপরি আপনারা জানেন যে সারা দেশের অনেক জায়গায় আওয়ামী লীগ নতুন শক্তি নিয়ে মাঠে নেমেছে। আজকে ধানমন্ডির 27-এ একটা বেশ আগের তুলনায় বেশ বড় একটা মিছিল হয়েছে, ঢাকার বাইরে গাজীপুর সহ অন্যান্য জায়গায় মিছিল হয়েছে। সব মিলিয়ে আজকে আমরা আলোচনা করব যে রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে, আর এই সেনাবাহিনীকে প্রশ্নের মুখোমুখি করাটা এটা কোনো একটা ষড়যন্ত্রের অংশ কিনা, নাকি নির্বাচন পেছানোর কোনো একটা অপকৌশল, সেটা নিয়েও কথা বলবো। যথারীতি আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বাঁকা চোখের এই পর্বে সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর ভাই, আপনাকে স্বাগতম। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব, তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন। মঞ্জুর ভাই, যেটা তো আপনি গত মধ্যরাত থেকে যে রাজনীতির মাঠ মানে ভয়াবহ উত্তপ্ত, মানে জ্বলন্ত উনুনের মধ্যে মনে হচ্ছে আর কি আজকে, বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা, নির্বাচনে ফেরা না ফেরা, রিফাইন্ড আওয়ামী লীগ, এর মধ্যে সেনাবাহিনীকে একটা মানে বিতর্কের মুখে ফেলা। আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে হঠাৎ করে এই প্রসঙ্গটা, মানে আন্ডার টেবিল তো অনেক কিছুই আলোচনা হয় অনেক, এটা সব মিলিয়ে দেশের বৃহত্তর স্বার্থে দেশে যেন একটা স্থিতিশীলতা আসে, দেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়, এটা তো সবাই চায়, কিন্তু এই যে ফাঁস হয়ে যাওয়া, সামনে আনা, এটা কিসের অংশ বলে আপনার মনে হয়? আমার কাছে প্রথমত একদম চটজলদি যদি জবাব দিতে চাই, সেটা আমার কাছে মনে হয় যে খুবই অনভিপ্রেত একটা ঘটনার মুখোমুখি আমরা হলাম পুরো জাতি। এবং আমার কাছে খারাপই লাগে যে ছাত্ররা আসলে 5ই আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত যা যা করেছেন তার সব কিছু নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু আমার কাছে এই যে
কচুক্ষেতকে টেনে নিয়ে আসার Cantonment বিষয়টা, আর কি। ক্যান্টনমেন্টকে, এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে কফিনের শেষ পেরেকটা ওনারা মেরে দিয়েছেন। ওনাদের এই পর্যন্ত গত 7 মাসে ওনাদের সমালোচনার কোনো অন্ত নেই, এবং পরশুদিনও বরিশাল গিয়ে ধাওয়া খেয়ে চলে আসতে হলো নিজের নেতাকর্মীদের নেতাকর্মীদের কাছ থেকে। এবং আহ্বায়ক দলের প্রধান দলের হিসেবে বলা যায়। প্রধান তিনি ধাওয়া খেয়ে চলে আসলেন, পরদিন এই ক্যান্টনমেন্টের বিষয়টা ওনারা ছেড়ে দিলেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে ওনারা একদম, ওনাদের এটা শেষ গুটি ছিল বা শেষ ভরসার জায়গা ছিল ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্টটাকে ওনারা এইভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করে কফিনের শেষ পেরেক মেরে দিয়েছে। আমি জানি না, হতে পারে আজকে থেকে তাদের নতুন ভিশন মিশন শুরু হবে, কিন্তু যেটা করলেন, মানে ধরেন এই দেশে এত কিছু হলো, এত লোক মারা গেল, এত নেতাকর্মী পালায় গেল, জেল খাটছে, নানা রকম শঙ্কা আছে, অস্থিরতা আছে, দ্রব্যমূল্য, যানজট, চুরি ছিনতে, সেগুলি বাদই দিলাম। এত এই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান এবং একজন লোকে কিন্তু সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, সেটা হচ্ছে মিস্টার ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান এবং সেনাবাহিনী। আপনি দেখেন আন্দোলনের সময়কার যে 5 তারিখের আপনি দৃশ্যটা ভিজুয়াল নিশ্চয়ই বাঙালির 16 কোটি মানুষের চোখে ভাসবে, যে দেবদূতের মতো দাঁড়িয়েছিলেন এই আর্মির এই সৈন্যরা, এবং তাদেরকে আমরা যখন ফাইনালি হলো তাদেরকে কিভাবে আমরা বরণ করে নিয়েছি, ফুল দিয়ে বরণ করে নিয়েছি, জড়ায় ধরে ছবি তুলছি। মানুষের প্রকৃত যে বন্ধু, আর্মিদের কি আমরা ভয় পাই কি? তারা আসলে বন্দুক দিয়ে কথা বলে, আমরা জানি এটা, এই কারণে আর্মির প্রতি ভয়। কিন্তু 5ই আগস্ট এবং 5ই আগস্ট এই বিপ্লবে আর্মি এবং সেনাবাহিনী যেভাবে সহনশীলতার পরিচয় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, এবং টোটাল ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করেছে একমাত্র এই আর্মি। আর্মি টপ লিডাররা আর কি, সবাই কিন্তু স্টেক হোল্ডার ছিল। একমাত্র আমরা দেখেছি যে আর্মি কোনো, আমাদের সাদা চোখে যেটা মনে হয়েছে বা যেটা দেখেছি, যে একমাত্র এই আর্মি প্রতিষ্ঠানটা বা আর্মির এই সেনাপ্রধানটা এত বিচক্ষণ, এত বুদ্ধিমান একজন জেনারেল, যে উনি এত সুন্দরভাবে জিনিসগুলিকে স্মুথলি সলভ করেছেন। কারণ আপনি একটা জিনিস আমি শুধু অ্যাড করি, যে ধরেন এই 5 আগস্টের পরে ধরেন আর্মি দায়িত্ব না নিয়ে এই বৈঠকটা যদি ক্যান্টনমেন্টে না করতো, তাহলে আপনি এই পরিস্থিতিটা চিন্তা করেন, বাঙালির এই যে পলিটিক্যাল পার্টিগুলো কে ক্ষমতায় বসবে, কে কতটুকু ছাড় দেবে, কে দেবে না, এটা তো ধ্বংস। আবার আরেকটা হতো, 5ই আগস্টই তো ক্ষমতা দখল করতে পারতেন ওয়াকারুজ্জামান, ওনার তো কাউকে কিছু জবাবদিহি করার কেউ নাই হতো। উনি তো এই বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাদেরকে ওই পরিস্থিতিতে ডেকে এনে বসে তাদেরকে মিউচুয়াল করে দিয়ে বুঝিয়ে তারপরে জিনিসটা হ্যান্ড ওভার করেছে, দেশটাকে আবার রান করার এই যত মেকানিজম সেটা উনি করেছেন। তো সেই ব্যক্তিকে অথবা সেই প্রতিষ্ঠানটাকে বা শেষ ভরসা, দেশে তো এখন পর্যন্ত আইন বিভাগের অবস্থা দেখেন, আমাদের পুলিশ বাহিনীর কথা বলেন, আমাদের এই আমলাতন্ত্রের কথা বলেন, আমাদের পলিটিক্সের কথা বলেন, কোনো কিছু কিন্তু ঠিক নাই, সব ডিজাস্টার হয়ে আছে। একমাত্র এই প্রতিষ্ঠানটা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠানটাকে আমরা প্রশ্নবিদ্ধ করে দিলাম পুরো জাতির সামনে। এবং আরেকটা ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন যে আসিফ সাহেবের মানে ওয়েল ডেকোরেটেড, মানে অ্যারেঞ্জ করে একদম একটা ভিডিও, একই জিনিস উনি যেটা করলেন ক্ষমতায় থেকে, উপদেষ্টা থেকে উনি ওইটা করলেন, এবং হাসনাত স্ট্যাটাস দিলেন, এবং সবাই যেভাবে স্ট্যাটাস দিলেন, মানে এটা খুবই খুবই মানে ভয়ের কারণ, খুবই বিব্রতকর আমার মনে হয় বিষয়টা। এবং ওই যে আমি বলি কি, মানে একটা ভরসার জায়গা তো আপনার থাকতে হবে, একটা দেশে, একটা সমাজে বা একটা সংসারে একটা জায়গা তো থাকতে হবে, যে যার কাছে শত বিপদের পরে সেই আমার শেষ ভরসা। সেই শেষ ভরসাটাকে আমরা আজকে কুপিয়ে হত্যা করলাম, সোজা কথা, একদম প্রকাশ্য দিবালোকে। তাহলে এই রাষ্ট্রের আজকে কোনো ক্রাইসিস হলে, কোনো বিপদ হইলে, সেটা ভাঙচুর বলেন, পলিটিক্যাল ক্রাইসিস বলেন, ইকোনমিক্যাল ক্রাইসিস বলেন, ভূমিকম্প বলেন, আগুন লাগা বলেন, একটা ভয়ঙ্কর ক্রাইসিস হলে কার কাছে আমরা হাত পাতবো? কে আমার পাশে এসে দাঁড়াবে? এই আর্মি আর আমাদের পাশে দাঁড়াবে? দাঁড়ায় কি পাইলো? দাঁড়ায় কি পাইলো? যে ভয়ঙ্কর এলিগেশন, এটা তো ভয়ঙ্কর এলিগেশন। এখন আন্ডার টেবিল অনেক কিছু হয়, ম্যানেজমেন্ট দেশটাকে সুস্থ রাখার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, দেশের পলিটিক্যাল কালচার ক্রিয়েট করার জন্য অনেক কিছুই তো হয়। একটা দেশ তো একটা সংসারের মতো। না, এটা কি আপনার কি মনে হয়? এইটা নানা রকম গুঞ্জনও আছে যে
এইটা সিট ভাগাভাগি নিয়ে এই নতুন হ্যাঁ রাজনৈতিক আমরা তো দলের সেটা শুনলাম সিট ভাগাভাগি করতে গিয়ে তাদের এটা চাওয়াটা পূরণ হয়নি। আবার আরেকটা পক্ষ বলছে যে তাদের যেহেতু নতুন রাজনৈতিক দল, নির্বাচনটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে দেবেন বলে আবারও তিনি ঘোষণা করলেন, ডিসেম্বর বা তার কথা অনুযায়ী টাইম ফ্রেম অনুযায়ী, তো এই নতুন রাজনৈতিক দল তো এত তাড়াতাড়ি সুসংগঠিত করতে পারবেন না। আপনি যেটা বললেন যে বরিশালে গিয়ে কি অবস্থার সম্মুখীন হয়েছে, সারা দেশের চিত্র এখন আমরা দেখিনি আর কি। তো সেই জন্য তারা একটা লম্বা সময়, এবং যেহেতু তাদের প্রতিনিধি সরকারে রয়েছে, সেই সুবিধাটাও তারা নেওয়ার, সেইটারও একটা অংশ আপনার মনে হয় কিনা? না সেটার অংশ মনে হলে তো ধরেন আপনার কতবার দেখেন বাংলাদেশের এই ইস্যুর জন্য, এই নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য কত ইস্যু আছে। আপনার দ্রব্যমূল্য বলেন, আর মানুষের নিরাপত্তা বলেন, আর সংস্কার। আপনি যদি এটাই বলতেন যে ভাই তুমি আমাদের যে এই সংস্কার, যে স্পিরিট নিয়ে আমি এই আন্দোলন করেছি, ছাত্ররা বললেই হয় যে স্পিরিট, সুশাসন, আইন, নির্বাচনের সিস্টেম, নির্বাচন কমিশন, দুদক, এই প্রতিষ্ঠানগুলিকে আপনি তো সংস্কার করতে চান, সংস্কার যেন এটা টেকসই হয়, যেন এটা মানুষের পক্ষে যায়, এইটাই তো স্বপ্ন দেখিয়েছেন। তা আপনি এগুলো নিয়ে আপনি প্রতিদিন আন্দোলন করেন না, প্রতিদিন মিছিল করেন, আন্দোলন করেন, ভাঙচুর করেন, এটা কি কয় সমাবেশ করেন, অবস্থান ধর্মঘট নেন, সচিবালয় অভিমুখে যান, যমুনা অভিমুখে যান, কোনো সমস্যা নাই। আপনি তার মানে কি, তার মানে সেটা যদি করতেন আপনি, তাহলে মানুষ কিন্তু আপনার দিন শেষে পক্ষে থাকতো। মানুষ দেখতেছে যে আপনি তো আসলে মানুষের পক্ষে কথা বলতেছেন না, আপনি সংস্কারের পক্ষে কথা বলতেছেন না, বাংলাদেশের পক্ষে কথা বলতেছেন না, আপনি বলতেছেন নিজের স্বার্থের পক্ষে এবং আওয়ামী লীগের বিরোধীর পক্ষে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এই তিনটা হচ্ছে আপনার শত্রু। হ্যাঁ, মানুষ দেখতেছে স্পষ্ট যে আপনি এই তিনটার বিরুদ্ধে কথা বলছেন আর নিজের ক্ষমতাটাকে পোক্ত করছেন। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে সহযোগী মুক্তিযোদ্ধা বানিয়ে ঘোষণা হচ্ছে, এর চেয়ে দুঃখজনক। আচ্ছা মাজুর ভাই, যেটি বলছিলাম যে এই উত্তেজনা, এইটা তো আসলে মূল যেটা, সেটাকে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা টার্ম আমরা শুনতে পাচ্ছি, যে আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, যারা ফ্রেশ, যারা সৎ, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, সেটারই একটা ব্যবস্থা। এবং ইন্টারন্যাশনালিও চাপের কথা আমরা শুনি, কারণ একটা ৭৫-৭৬ বছরের পলিটিক্যাল পার্টিকে আপনি তো কোনো কারণ ছাড়া, সুনির্দিষ্ট কারণ ছাড়া আপনি তাকে তো তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না, সেইটার সঙ্গে সবাই একমত। তো এই যে আমার প্রশ্ন হলো, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে রুহুল কবির রিজভী, বিএনপির অন্যতম একজন সিনিয়র লিডার, তিনি বলেছেন যে ভালো আওয়ামী লীগ আসলে সমস্যা কি, আমাদের অসুবিধা কি, আর আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এইটা শুধু জাতীয় নাগরিক পার্টি সিদ্ধান্ত নেবে কিনা, এটা তো আসলে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষ। আর এই সিদ্ধান্তটা হবে ভোটের মাধ্যমে, কারণ যদি আওয়ামী লীগের যদি অপরাধ থাকে সেটা তো সে ভোট পাবে না। আপনারা জনগণকে সেই বিষয়ে সচেতন করেন, আপনার কি মনে হয়? সেটার জন্য না, মানে আওয়ামী লীগে তো সব পীর মুরিদ ছিল না, আওয়ামী লীগের মধ্যে তো ক্রাইম হয়েছে, ব্যাংক লুট হয়েছে, মানে গুম খুন হয়েছে, তাই না? তো এগুলি তো মিথ্যাও না, এটা সত্য। তো এই জিনিসগুলি যারা করেছে সেটা তো তথ্য প্রমাণ আছে, আপনি সেটা ধরে আপনি বিচার করে ঝুলাই দেন না, মানে বিচার করেন, আপনি যা ইচ্ছে তা করেন, বিচার করেন, কোনো সমস্যা নেই। তো আপনি বিচারের লাইনে না গিয়ে আপনি টোটালি নিষিদ্ধ করে দেন, মানে আপনার উদ্দেশ্য তো ভালো না। আপনি তো চান যে খালি ফিল্ড, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, পারলে বিএনপিও নিষিদ্ধ হোক, আমি শুধু থাকবো, আর ইলেকশনেরও দরকার হবে না। মানে আপনি তো অলরেডি কিংস পার্টির একটা মালা পরে বসে আছেন, তো আপনি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেছেন। তো এটা তো আপনি যেই চালান নিয়ে আসছেন, ওই যে আমরা কি বলি জামানত বাজেয়াপ্ত হয় না ইলেকশনে, আপনি যে জামানত দিয়ে এই বিপ্লবের জয়ী হয়েছেন, সেটা কি বৈষম্য বিরোধী? তো বৈষম্য বিরোধীর মানে বল তো আপনার মধ্যে নাই, আপনার স্পিরিটের মধ্যে নাই। আপনি তো শুধু মুক্তিযুদ্ধ বাতিল করো, আপনি সংবিধান বাতিল করো, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও, আপনি এগুলির মধ্যেই আছেন। তো এগুলির মধ্যে থাইকে তো আপনি যদি মনে করেন যে পৃথিবীটা এত সহজ, দুনিয়াটা এত সহজ, মানুষ এত বোকা, বা তাইলে তো হবে না। আপনাকে আপনার পলিটিক্সটা আপনার নিজেই করতে হবে। আপনি বরিশাল গিয়ে যেরকম ধাওয়া খাইছেন, বরগুনা যাওয়া এরকম ধাওয়া খাইতে হবে, পাল্টা ধাওয়া দিতে হবে। এই ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়ার মধ্যে দিয়ে আপনি আস্তে আস্তে শোনা হবেন, আপনি লিডার হবেন। আপনি 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস আন্দোলন করে, মানে এই আন্দোলনে আপনি কিভাবে জয়ী হয়েছেন এটা তো এখন মানুষ সবার কাছে প্রকাশ্য। এবং আপনি সর্বশেষ যেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন, সেই প্রতিষ্ঠানও তো আপনাকে সাপোর্ট দিয়েছে, নাইলে আপনি এত সহজে গণভবন লুট করতে পারতেন?
এত সহজে আপনি 32 ভাঙতে পারতেন? এই আর্মির প্রতিটি সেনার রক্ত ঘাম আছে তো, সম্মতি ছিল তো, না থাকলে তো আপনি এত সহজে মানে এই সোনার চেয়ারে বসতে পারতেন না, এত বড় বড় কথা বলতে পারতেন না, এত বড় পার্টি দিতে পারতেন না। আপনি সেই যেই পাতে খেলেন 15 দিনের মাথায় সেই পাতে হেগে দিলেন, তাহলে কি হলো বিষয়টা? তো হইল না। আপনার তো তাহলে ইমান আমলই ঠিক নেই, আপনার জামানতই বাজেয়াপ্ত হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি স্ট্যাটাসে একটা বিষয় বলেছেন যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যে সিনিয়র সেনা কর্মকর্তা বলেছেন, তিনি বলেছেন যে 40 বছর ধরে আমি সার্ভ করছি এই ইয়াতে। আমরা জানি না উনি কোন কর্মকর্তা, তো উনি আসলে এটা নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু হাসনাতের স্ট্যাটাসের কথা বলছেন, হাসনাতের স্ট্যাটাসে ওই যে সেনা কর্মকর্তার উদ্ধৃতি তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এইটা কিন্তু উনি মানে চিরসত্যটাই বলেছেন। এটা 40 বছরের এক্সপেরিয়েন্স লোক লাগবে না, এটা 16 বছরের একটা ছেলেও বুঝবে যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এবং সেটাই আমি বলছি যে আজকে কিন্তু আপনি দেখেন যে ধানমন্ডি 27-এ আওয়ামী লীগের একটা বড় মিছিল হয়েছে, গাজীপুরে মিছিল হয়েছে, ঢাকার সহ সারা দেশের অনেক জায়গায় বিচ্ছিন্ন মিছিল হয়েছে। আর আরেকটা বিষয় আলোচনা হচ্ছে যে হাসনাতের এই কথায় স্ট্যাটাসে তৃণমূল আওয়ামী লীগের কাছে একটা বার্তা পৌঁছে গেল যে আর্মি সাপোর্ট আছে, যারা আসলে অপরাধ করে নাই, আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, যারা দুর্নামের সঙ্গে জড়িত না, তাদের সাপোর্ট থাকবে আর্মির, সেনাবাহিনীর। তো সেইটা তো কামব্যাকটা আরও কি আপনার মনে হয় ইজি হয়ে গেল আওয়ামী লীগের জন্য? তো এটাই তো মানে হাস্যকর বিষয় তো এটাই, মানে এটা এই বোধটা আপনি বুঝতে পারছেন, বা ওই যার কোটেশন দিলেন তিনিও কিন্তু এই একই স্পিরিটের কথাই বললেন যে আসলে তোমরা যেভাবে চাইছো এটা আসলে লজিক্যাল না, এটা বৈজ্ঞানিকও না, এটার মধ্যে বাস্তবতাও নাই, কোনো কিছুই নাই, এইভাবে সম্ভব না। তো এই ছেলেগুলি কত মানে এখন বোকাই মনে হচ্ছে, মানে বোকা না হলে তো এইভাবে এই জিনিসটা এইভাবে ফ্ল্যাশ করতো না। এইভাবে ফ্ল্যাশ করা মানে হচ্ছে তো সারা বাংলাদেশে ওই বার্তাটাই দিয়ে দিল, শুধু আওয়ামী লীগের না, সকল দলের প্রতি, সকল সচেতন নাগরিকের প্রতি তো ওই বার্তাটাই দিয়ে দিল যে আসলে এই সেনাবাহিনীর বা ওই আর্মি অফিসারদের একটা সমর্থন রয়েছে, যেই আওয়ামী লীগের যেই নেতা। এটা তো একটা লজিক্যালও আর কি। আপনি যদি ধরেন কেউ যদি অপরাধ না করে থাকে, আপনি তো বিচার করে দলীয়ভাবে আওয়ামী লীগের কোনো অপরাধ প্রমাণ করতে পারেন, এবং আপনারা সেই আর্গুমেন্টস যে আইনে রাখবেন সেটাও রাখেন নাই। ফলে দল হিসাবে আওয়ামী লীগকে আপনি কোন যুক্তিতে আপনি তাদেরকে নিষিদ্ধ করবেন, বাতিল করবেন? এখন একজন ভালো মানুষ, ধরেন কথার কথা যে একসময় যে এই যে হাসনাত, সার্জিস, এরা তো একসময় আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, তো এখন অন্য একটা পার্টির লোক, বিএনপি বা বাংলাদেশের রাজনীতি তো আসলে দলবদল হয়, যে সে একজন ভদ্র মানুষ, সে মনে করলো যে মুজিবীয় আদর্শটাই আমার আসলে শেষ গন্তব্য, সে যদি করতে চায় আওয়ামী লীগ আর কি, আপনি তার রাজনৈতিক অধিকার কিভাবে খর্ব করবেন? না, সে যদি কোনো, সেটাই যে ধরেন আমাদের ইকুয়েশন কি, বাংলাদেশের ভোটার ইকুয়েশন হচ্ছে ধরেন আওয়ামী লীগ 40%, বিএনপি 40%, এটা একটু কমন। তো আমি ধরে নিলাম যে 16 বছরের শাসন ব্যবস্থা দুর্বলতার কারণে বা সব মিলেই তাদের হয়তো ভোট আরও 10% কমেছে, আমি ধরে নিলাম মিনিমাম একদম 30% ভোট, ফিক্স ভোট আওয়ামী লীগের এখনও বাংলার। এই ভোটাররা কেউ কিন্তু সুইজারল্যান্ড, জার্মান, আমেরিকা, ইন্ডিয়া, দিল্লি কোথাও যায় নাই, 30% ভোট বাংলাদেশেই আছে। এই ভোটগুলি কিন্তু সাধারণ মানুষ, এরা ভোটার। তো এই 30% ভোটার হিউজ, কিন্তু এই ভোটারদেরকে আপনি ইগনোর করবেন কিভাবে, কেমন করে ইগনোর? তাদের তো অধিকার আছে, রাজনীতি করার অধিকার। এবং এই 30% ভোটারের মধ্যে 30 সবাই কিন্তু ক্রাইম করে নাই, চাঁদাবাজি করে নাই, লুটপাট করে নাই, গুটি কয়েক মানুষ করেছে। ম্যাক্সিমাম তো একটা আদর্শিক রাজনীতির মধ্যে ছিল। তো সেই আদর্শিক মানুষগুলি, নিরপরাধ মানুষগুলিকে, সচেতন মানুষগুলিকে আপনি কি কবর দিয়ে দিবেন রাতারাতি? সম্ভব না। তো সেই মানুষগুলি তো বেঁচে আছে, সেই মানুষগুলির ভোট করার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। তো সেই মানুষগুলিকে আপনি ইগনোর কীভাবে করবেন? এবং আপনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন, দাবি করছেন, এবং আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছেন কার কোলে বসে?
যে একাত্তরের একাত্তরের অমীমাংসিত, একাত্তরের যে চিহ্নিত বিরোধী গোষ্ঠী, সেই গোষ্ঠীকে নিয়ে গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে আমরা শুনতে পাই যে ওই গোষ্ঠীর সঙ্গে আপনাদের একটা গোপন সমঝোতা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনারা বড় অ্যালায়েন্সের দিকে যাচ্ছেন এবং আপনাদের অ্যাক্টিভিটিসগুলি আমরা দেখতে পাই সেখানে। তো সেই এবং হাসনাতের তো আপনি নিশ্চয়ই দেখছেন যে সে বলেছে একটা বক্তব্যে যে এই যুদ্ধাপরাধের বিচারের নামে আসলে আলেমদেরকে মারা হয়েছে, এবং আজকের প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা করেছে একজন ইয়া সাহেব, আহ্বায়ক সাহেব উত্তর দিলেন যে দেখুন জামাতের বিষয়টা এসছে, তো একাত্তরের যেই ঘটনা সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের দায়, ওনাদের দায় হচ্ছে 24 নিয়ে, পূর্বপুরুষের দায় সেটা সমাধান করতে পারে নাই, সেটা নিয়ে প্রশ্ন আছে, সেই বিচার নিয়ে প্রশ্ন আছে। মানে উনি তার মানে কি উনি বলতে চাইছে একাত্তরের যেই অভিযোগগুলি এসছে বা যে বিচারগুলি হয়েছে সেগুলি প্রপার হয় নাই, বা যে অভিযোগগুলি রয়েছে তারা আসলে সঠিক অভিযুক্ত না, তারা সবাই পীর ফকির ছিলেন, তারা দেশদ্রোহী ছিলেন না, তারা আমাদের বুদ্ধিজীবী হত্যা করে নাই, তারা আমাদের মা বোনদের ধর্ষণ করে সহযোগিতা করে নাই, উনি এটাকে জাস্টিফাই করছেন। তো এমন একটা তরুণ প্রজন্ম, এমন একটা নতুন দল, এমন একটা লিডারের কাছ থেকে দেশের যে শেকড় যেভাবে দেশটা সৃষ্টি হয়েছে, দেশটা জন্মের সময় যে বিরোধিতা করেছে তাকে আমি বুকে টেনে নিয়ে 24-এ যারা লুটপাট করেছে অথবা অপরাজনীতি করেছে, আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে, দেশের মানুষের লুটপাট করেছে বা অনিয়ম বিশৃঙ্খলা করেছে, এই জিনিসগুলি করেছে, ক্রাইম করেছে, কিন্তু একটা দেশ তো এভাবে মানে দেশ বিরোধীর হাতে তো আমার দেশের মা বোনদেরকে তুলে দেয়নি। তো সেই অভিযুক্তদেরকে যখন তিনি বুকে টেনে নিয়ে এবং সার্টিফাই দিয়ে উনি আওয়ামী লীগের মতো স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দলকে নিষিদ্ধ করার কথা বলে এবং ক্ষমা চাইতে বলে, তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করবেন? না, সেটাই যে রিকনসিলিয়েশনের আলাপ ছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেইটা না গিয়ে সেই পুরনো রাজনীতি, পুরনো বন্দোবস্ত, সেইটাই আসলে দেখা যাচ্ছে। আমরা শেষের দিকে মঞ্জুর ভাই শেষ করব আসলে এই যে তাদের ডাক আজকে প্রেস কনফারেন্স করেও বললো, এবং যে মুখোমুখি অবস্থান সেনাবাহিনীর সঙ্গে, আপনার কি মনে হয় যে এইখানে তো আর যদি জাতীয় ঐক্যমত না হয় তাহলে তো এদের এই কথায় কোনো পাত্তা থাকবে না? ইতিমধ্যে আমি আপনাকে বললাম যে রুহুল কবির রিজভির একটা ভাষ্য, এ নিয়ে একটা ভাষ্য দিয়েছে ফেনীতে, এবং বোঝা যাচ্ছে যে বিএনপির এবং জাতীয় পার্টির জিএম কাদের বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন যে চালক খারাপ হতে পারে, গাড়ির ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ না, গাড়ি খারাপ না, গাড়িটা খারাপ না। হ্যাঁ, সেইটা তো তাইলে আপনি ঐক্যমত্যের কথা কথা দেখছেন, আপনি নাগরিকের সঙ্গে তো আপনি কারে পাচ্ছেন? ঘুরে ফিরেও একদল ওই যে জামাত ছাড়া আর আপনি তো কাউকে দেখছেন না। তাদের আদর্শিক, তাদের জামাত হেফাজত, ধ্যান ধারণা, জামাত হেফাজত, সেই ধ্যান ধারণা অ্যাক্টিভিটি তো একই রকম, একই জায়গায়। তো এটা তো বাস্তব। আপনি বাংলাদেশ যেই জায়গা থেকে জন্ম, যেই ফান্ডামেন্টাল জায়গাটা, সেই জায়গাটাকে ইগনোর করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন দাঁড়াতে পারবেন না, সোজা কথা। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে এই মাটির নিয়ম। আপনি আগে মানে নিজের মা বাপকে অস্বীকার করে আপনি তো আসলে শ্বশুরকে বা চাচা শ্বশুরকে বা বাড়িওয়ালাকে বা অফিসের বসকে বাবা ডাইকা আপনি হয়তো বা সাময়িক একটা ঝলক দেখাইতে পারবেন চাকরির, কিন্তু আলটিমেটলি আপনি কোনোদিন মাজার সোজা করে দাঁড়াতে পারবেন না এই ভূখণ্ডে, পৃথিবীর কোথাও আপনি দাঁড়াতে পারবেন না। আপনি আপনার জন্মকে অস্বীকার করা, আপনার জন্মভূমিকে অস্বীকার করা, আপনার বাবাকে অস্বীকার করা, মাকে অস্বীকার করা, এটা কোয়াইট ইম্পসিবল। আপনার এথিক্সই তো গন্ডগোল ভাই। আচ্ছা, একেবারে শেষ মঞ্জুর ভাই, সেটি আপনি যা বলছিলেন আসলে আমি দ্বিমত করছি না। একেবারে শেষ প্রসঙ্গ যে দেশ কি আবার নতুন করে একটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে কিনা? গৃহযুদ্ধের কথা আমরা সরকারের নানান জনের কাছ থেকে শুনেছি। স্বরাষ্ট্র সচিব বলেছে যুদ্ধ অবস্থায় আছি, প্রধান উপদেষ্টা বলেছেন। মানে অবস্থা কোনো আশার আলো কি আছে সংকট থেকে বেরিয়ে আসার? কোনো আশার আলো নাই, কোনো রকম সুরাহা, সমাধান, সমঝোতা, আশার আলো কোনো দিক দিয়ে আপনি কোনো অঙ্ক মিলাতে পারবেন না। এবং সর্বশেষ ক্যান্টনমেন্টটাকে যেভাবে বিতর্কিত করা হলো, এটার মধ্যে দিয়ে আমার মনে হয় যে একেবারে ওই যে বললাম কফিনের শেষ পেরেকটা মেরে দেওয়া হলে এখন আপনি সামনের সময়টুকু শুধুমাত্র মানে ব্লেম গেম, দলাদলি এবং গুম খুন, অস্থিরতা ছাড়া আমি আর সামনে আগামী অন্তত 4-5 বছর আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং আমি এটাও বিশ্বাস করি না ডক্টর মোহাম্মদ ইউনূস
এত সহজে এই গদির আরাম থেকে উনি নামবেন। উনি সেদিনও ওনার গ্রামীণ ইউনিভার্সিটির নিলেন, লাইসেন্স নিলেন। তো এই হলো, তো যেই লোক চেয়ারে বসেই এই মানে সুযোগ সুবিধার আরাম বুঝে গেছেন, সেই লোক আবার নামার পরে তো ওনার মনে হবে যে আবার আমার যদি হাইকোর্টে লিফট বন্ধ থাকবে, সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হবে, মামলার আসামি হইতে হবে, জেল কাটতে হবে, গ্রেপ্তারের আতঙ্কে থাকতে হবে, ওই অনিশ্চয়তার মধ্যে উনি যাবেন না। উনিও নিশ্চয়ই ওই চেয়ারের আরামটা পেয়েছেন, সেটা উপভোগ করছেন। তো আমি সমাধানের শান্তির কোনো পথ দেখি না, কারণ কোনো রকম কোনো সমঝোতার কোনো লক্ষণই তো নাই। না, সেটাই মঞ্জুর ভাই, ধন্যবাদ। আসলে শান্তির একমাত্র পথ নাই, তারপরেও যদি দ্রুত একটা স্ট্রিক্টলি আইন শৃঙ্খলা ব্যবস্থার মানে স্বাভাবিক করে যতটা পারা যায় করে একটা যদি নির্বাচন হয়, একটা গণতান্ত্রিক ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ কিন্তু সেনাপ্রধানও তার বক্তব্যে বলেছেন, শুধু ফ্রি অ্যান্ড ফেয়ার না, ইনক্লুসিভ, সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে একটা ইলেকশন, এবং সেই ইলেকশনে ভোট সাধারণ মানুষ, ভোটাররা তার যে স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করবে, এবং ভোটাররা যাকে ম্যান্ডেট দিবে তারাই দেশ সুন্দরভাবে চালাবে, তারাই সংবিধান চেঞ্জ করার প্রয়োজন হলে করবে, দেশের নাম পরিবর্তন করার প্রয়োজন হলে করবে, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তো করতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া তো আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না, বা অন্য যে সংস্কারগুলো নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে তারাও সেটাই করতে হবে। সেটার জন্য আসলে একটা দ্রুত, ডিসেম্বর এখনও লম্বা সময়, এই সময়ের মধ্যে আসলে এই দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এবং যে সংকট রাজনীতিতে তৈরি হলো এর শেষ কোথায় হবে আমরা আসলে কেউই জানি না। তবে আমরা চাই আসলে দ্রুত সংকট সমাধান হয়ে একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসুক বাংলাদেশের। আমার ধারণা যে 18 কোটি মানুষই এটা চায় যে স্থিতিশীলতা আসুক, সবাই সুখে শান্তিতে মিলেমিশে, একে অপরের সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করুক, সেটি আসলে আমাদের চাওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।